ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমাদের টপিক হলো এন্ডোক্রিনোলজির যে তোমাদের পেপারটা আছে তার 4 নম্বর ইউনিট রেগুলেশন অফ হরমোন অ্যাকশন এর চ্যাপ্টার 4 মাল্টিফ্যাসেটেড রোল অফ ভ্যাসোপ্রেসিন অ্যান্ড অক্সিটোসিন। এই এন্ডোক্রিনোলজির ইউনিট 4 যেটা রেগুলেশন অফ হরমোন অ্যাকশন, এখানে তোমাদের ডিফারেন্ট টাইপস অফ হরমোন কীভাবে কাজ করে সেইগুলো নিয়ে আলোচনা করতে হবে এবং সেইগুলো তোমাদের পড়তে হবে। এই 4 নম্বর যে অংশটা আজকে আমাদের ডিসকাস করব, যে মাল্টিফ্যাসেটেড রোল, তার মানে বহুমুখী, বিভিন্ন ধরনের যে ফাংশনস আছে। দুটো হরমোনের নাম একসঙ্গে দিয়েছে সিলেবাসে, ভ্যাসোপ্রেসিন অ্যান্ড অক্সিটোসিন। তো এই অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন একসঙ্গে একই জায়গায় কেন দেওয়া রয়েছে? তার কারণ হচ্ছে দুটো হরমোনই পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে বের হয়। আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলে, এবং পস্টেরিয়র পিটুইটারি থেকে কিন্তু ভ্যাসোপ্রেসিন এবং অক্সিটোসিন দুটো হরমোন বের হয়। তাহলে সিক্রেশন যেহেতু একই জায়গা থেকে হয়, একই সঙ্গে কিন্তু এদের ডিনোমিনেশন বা এদের সম্পর্কে ডিসকাশন করার জন্য সিলেবাসে রেখেছে। প্রথম আমরা অক্সিটোসিন দিয়ে শুরু করব। যদি আমরা অক্সিটোসিনের কথা বলি, একে অনেক সময় বার্থ হরমোনও বলা হয়। বার্থ হরমোন মানে অক্সিটোসিনের মেন যে কাজ, সবথেকে বেশি সাহায্য করে বার্থের সময়। সোর্স অফ সিক্রেশন প্রথমে যদি আমরা আলোচনা করি, তো সিক্রেটেড মেনলি বাই প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অ্যান্ড পার্টলি সুপ্রা অপটিক নিউক্লিয়াই। তাহলে এই দুটো নিউক্লিয়াই থেকে যে পস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড আছে সেখান থেকে বের হয়, transported from hypothalamus to posterior pituitary through the nerve fibers of hypothalamo-hypophyseal tract। তাহলে এই দুটো নিউক্লিয়াই থেকে বা নিউক্লিয়াস থেকে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস আর একটু পার্টলি সুপ্রাঅপটিক নিউক্লিয়াই থেকে সিক্রিট হয় এবং পস্টেরিয়র পিটুইটারিতে গিয়ে পৌঁছায় একটা নার্ভ ফাইবারের মাধ্যমে, সেটা হচ্ছে hypothalamo-hypophyseal tract। In the posterior pituitary, the oxytocin is stored in the nerve ending of hypothalamo-hypophyseal tract। তাহলে অক্সিটোসিন কিন্তু সেখানে স্টোর অবস্থায় থাকে, সিক্রেট হচ্ছে মেনলি কিন্তু হাইপোথ্যালামাসের থেকে বাহিত হয়ে কিন্তু স্টোর থাকছে posterior পিটুইটারিতে। When suitable stimuli reach the posterior pituitary from hypothalamus, oxytocin is released into the blood। আমরা জানি এগুলো সব অনাগ্রন্থি বা এদের কোনো নালি থাকে না, ডাইরেক্ট এরা ব্লাডের মধ্যে মিশে যায় বা সিক্রিট হয়ে যায়। তাহলে যখন স্টিমুলাস আসে, স্টিমুলাস সরাসরি আসবে কোথায়? হাইপোথ্যালামাসে যখন স্টিমুলাস আসবে, অক্সিটোসিন তখন কিন্তু রিলিজ হবে ব্লাডের মধ্যে। অক্সিটোসিন ইজ সিক্রিটেড ইন বোথ মেল অ্যান্ড ফিমেল। তাহলে মেল এবং ফিমেলসে কিন্তু উভয়ের ক্ষেত্রেই অক্সিটোসিন কিন্তু সিক্রিট হয়। অক্সিটোসিনের কেমিস্ট্রি যদি আমরা দেখি, অক্সিটোসিন ইজ এ পলিপেপটাইড কন্টেনিং 9 অ্যামাইনো অ্যাসিড। তাহলে অক্সিটোসিন 9টা পলিপেপটাইড অ্যামাইনো অ্যাসিড দিয়ে একটা পলিপেপটাইড চেন গঠিত হয়েছে এবং সেইটাই অক্সিটোসিন গঠন করে। ইট ইজ হাফ লাইফ অ্যাবাউট 6 মিনিট। তাহলে এর যে কাজ, এর যে সবথেকে ভালো কাজ, সেই কাজটা অর্ধেক হয়ে যায় বা হাফ লাইফ এর হচ্ছে 6 মিনিট। অর্থাৎ প্রত্যেক 6 মিনিটে এর কাজটা কিন্তু অর্ধেক হয়ে যায়। অর্থাৎ যদি 100 হয়, তারপরের 6 মিনিটে 50 হবে, তারপরের 6 মিনিটে 25 হবে, তারপরের 6 মিনিটে 25-এর অর্ধেক 12.5 হবে। তাহলে এইভাবে কিন্তু তার প্রভাবটা কমতে থাকে। অ্যাকশন, এর কাজ কি বা ফাংশন, এটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এটাই তোমাদের সিলেবাসে আছে, এবং এর অ্যাকশনটা রেগুলেট কীভাবে হচ্ছে বা রেগুলেশনটা। অ্যাকশন অন ম্যামারি গ্ল্যান্ডস, প্রথম ফাংশন বা কাজ, এর কাজ হচ্ছে মিল্ক লেট ডাউন মিল্ক ইজেকশন রিফ্লেক্স। তাহলে প্রথম হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড থেকে অর্থাৎ স্তন গ্রন্থি থেকে স্তনদুগ্ধ ক্ষরণে সাহায্য করে। তাহলে যারা ম্যামেলিয়া প্রাণী এবং বিশেষ করে হিউম্যান বিং, তাদের আফটার বার্থ, চাইল্ড বার্থ মিল্ক ইজেকশন রিফ্লেক্সের মাধ্যমে ম্যামারি গ্ল্যান্ড থেকে মিল্ক সিক্রেশনে সাহায্য করে। অ্যাকশন অন ইউটেরাস, 2 নম্বর অ্যাকশন হচ্ছে ইউটেরাসের ওপরও এর অ্যাকশন রয়েছে। তাহলে এর দুটো কাজ, মেন ফাংশনাল রোল হচ্ছে দুটো, এক হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডের ওপর, সেকেন্ড হচ্ছে ইউটেরাসের ওপর। ম্যামারি গ্ল্যান্ডের ওপর কাজ দেখি এবার। কজেস ইজেকশন অফ মিল্ক ফ্রম ম্যামারি গ্ল্যান্ড, এটা প্রথম কাজই হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড থেকে মিল্ক সিক্রেট করতে সাহায্য করবে।
oxytocin causes contraction of myoepithelial cells and flow of milk from alveoli of mammary glands to the exterior through duct system and nipple. আমরা যদি ম্যামারি গ্ল্যান্ডের সিক্রেশন ম্যামারি গ্ল্যান্ডের সেকশন করলে আমরা দেখতে পাবো আমাদের যেমন ফুসফুসের বা লাংসের বিভিন্ন অ্যালভিওলাই রয়েছে বা বিভিন্ন রকম চেম্বার্স রয়েছে, এখানেও কিন্তু চেম্বার্স থাকে এবং মায়োএপিথেলিয়াল সেলস থাকে যার মাঝে মাঝে সেই চেম্বার্সগুলো বা অ্যালভিওলাইগুলো থাকে। সেই অ্যালভিওলাই থেকে কিন্তু যে মিল্ক সিক্রেশন, সেই মিল্ক সিক্রেশনটা ডাক্ট সিস্টেমের মাধ্যমে সেটা একদম সামনে নিপেলে এসে পৌঁছায় এবং সেখান থেকে সিক্রেট হয়। দ্য প্রসেস বাই হুইচ দ্য মিল্ক ইজ ইজেক্টেড ফ্রম অ্যালভিওলাই অফ mammary gland is called milk ejection reflex or milk let down reflex. তাহলে এই পদ্ধতিটা যে পদ্ধতিতে অ্যালভিওলাই থেকে ডাক্টের মাধ্যমে ম্যামারি গ্ল্যান্ডের থেকে আসছে, ম্যামারি গ্ল্যান্ডের সামনে মিল্ক ইজেক্ট হচ্ছে ম্যামারি গ্ল্যান্ড থেকে, তাকে মিল্ক ইজেকশন রিফ্লেক্স বলছে। তাহলে মিল্ক লেট ডাউন রিফ্লেক্সও একে বলা হয়। ইট ইজ ওয়ান অফ দ্য নিউরো এন্ডোক্রাইন রিফ্লেক্স। তাহলে এটা যত আমরা নিউরো এন্ডোক্রাইন রিফ্লেক্স দেখি তার মধ্যে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট নিউরো এন্ডোক্রাইন রিফ্লেক্স। কেন বলছে আমরা আসছি সেই বিষয়ে। এর প্রসেসটা কি? মিল্ক ইজেকশন যে রিফ্লেক্স, প্রথমে হচ্ছে সাকিং রিফ্লেক্স। সাকিং রিফ্লেক্স অ্যাক্টিভেট দ্য টাচ রিসেপ্টর ইন দ্য ম্যামারি গ্ল্যান্ড। যখন একটি শিশু স্তন্যপান করে যখন সে সাক করে ম্যামারি গ্ল্যান্ড, তখন অ্যাক্টিভেট দ্য টাচ রিসেপ্টার্স ইন দ্য ম্যামারি গ্ল্যান্ড। তখন ম্যামারি গ্ল্যান্ডের যে টাচ রিসেপ্টার্সগুলো আছে সেটা কিন্তু এক্সাইটেড হয় বা তারা কিন্তু রিসেপ্টারের যে স্টিমুলাস সেটা কিন্তু গ্রহণ করে। ইম্পালসেস ডিসচার্জ ফ্রম দ্য টাচ রিসেপ্টার্স আর ক্যারিড বাই দ্য সোম্যাটিক অ্যাফারেন্ট নার্ভ। তাহলে সোম্যাটিক অ্যাফারেন্ট নার্ভ যেগুলো আছে অর্থাৎ দেহের যে অ্যাফারেন্ট নার্ভগুলো আছে সেই টাচ রিসেপ্টার থেকে কিন্তু সেই যে স্টিমুলাস আছে সেটা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে। সেন্টার সুপ্রাঅপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই ইন হাইপোথ্যালামাস। এটা নিয়ে যায় কোথায়? হাইপোথ্যালামাসে। ইফারেন্ট ইম্পালসেস ফ্রম দ্য হাইপোথ্যালামাস কজেস দ্য রিলিজ অফ অক্সিটোসিন। তাহলে ইফারেন্ট যেটা ক্রিয়ামূলক অর্থাৎ যেটা পৌঁছে দিল একটা স্টিমুলাস, সেই স্টিমুলাস সেন্টারে পৌঁছালো অর্থাৎ সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াইতে, এবং সেখান থেকে রিফ্লেক্স অ্যাকশন বা ইফারেন্ট বা কারক হিসাবে ইম্পালস কি হচ্ছে হাইপোথ্যালামাস থেকে অক্সিটোসিন রিলিজ করছে। অক্সিটোসিন রিলিজড caused contraction of myoepithelial cells leading to the production of milk. তাহলে অক্সিটোসিন যেই ব্লাডের মধ্যে রিলিজড হলো এবং রিলিজড হয়ে তারা কী রিয়াকশানস দেবে বা রিফ্লেক্স অ্যাকশন দেবে, তারা মায়োএপিথেলিয়াল যে সেলগুলো রয়েছে মায়োএপিথেলিয়াল সেলগুলো কন্ট্রাকশন করবে। মায়োএপিথেলিয়াল সেল কন্ট্রাকশন করলেই তার মধ্যে যে মিল্ক রয়েছে সেটা কিন্তু প্রোডাকশন হবে। প্রোডাকশন অফ মিল্ক, মায়োএপিথেলিয়াল সেলসের মধ্যে মিল্ক প্রোডাকশন হবে। তাহলে অ্যাকশন অন ম্যামারি গ্ল্যান্ড যে আমরা যেটা আলোচনা করছিলাম যে নিউরোএন্ডোক্রাইন রিফ্লেক্স কেন বলছে, as this reflex is initiated by the nerve factors and completed by the hormone action, it is called a neuroendocrine reflex. যেটা আমি আগে বলেছিলাম যে এটার দুটো পার্ট আছে, একটা হচ্ছে নিউরন পার্ট, একটা হচ্ছে এন্ডোক্রাইন পার্ট। টোটাল যে কাজটা হচ্ছে সেই কাজটা দুটো পার্টে হচ্ছে। যেটা কি করছে, প্রথমে নিউরন ব্যারো রিসেপ্টরের মাধ্যমে বা টাচ রিসেপ্টরের মাধ্যমে স্টিমুলাস গ্রহণ করছে, স্টিমুলাস ক্যারি করছে, ক্যারি করে ব্রেনে যাচ্ছে বা হাইপোথ্যালামাসে যাচ্ছে। সেখান থেকে হাইপোথ্যালামাস কী করছে, হাইপোথ্যালামাস সিক্রিট করছে অক্সিটোসিন। অক্সিটোসিন সিক্রিট করার ফলে কিন্তু মিল্ক প্রোডাকশন হচ্ছে, এন্ডোথেলিয়াল সেলসগুলো কিন্তু কন্ট্রাকশন হওয়ার ফলে। সেই জন্য দুটো কাজই হচ্ছে, একটা হচ্ছে নার্ভ ফ্যাক্টরসের মধ্যে ইনকর্পোরেটেড আছে, হরমোন অ্যাকশনও এর মধ্যে রয়েছে। সেই কারণে দুটো একসঙ্গে মিলে এটাকে বলা হয় নিউরোএন্ডোক্রাইন রিফ্লেক্স। During this reflex, large amount of oxytocin is released by positive feedback mechanism. তাহলে এই রিফ্লেক্সের সময় প্রচুর পরিমাণে অক্সিটোসিন বেরোয়, এটা পজিটিভ ফিডব্যাক মেকানিজম হিসাবে বেরোয়, যেহেতু এটা মিল্ক সিক্রেশন করতে হবে চাইল্ডের জন্য। যদি আমরা দেখি ছবির মাধ্যমে যে এখানে দেখা যাচ্ছে যে সাকিং অফ মিল্ক, তারা দুধ পান করার চেষ্টা করছে, সাকিং বাই বেবি।
যেই সাকিং অফ বেবি হলো স্টিমুলেশন অফ রিসেপ্টার্স ইন নিপল, এবং এটা স্পাইনাল কর্ডের মাধ্যমে গেল, স্পাইনাল কর্ডের মাধ্যমে গিয়ে এটা পৌঁছাবে সুপ্রা অপটিক নিউক্লিয়াস এখানে রয়েছে, এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এই দুটোর কিন্তু নিউক্লিয়াস রয়েছে। এই দুটো নিউক্লিয়াসের মধ্যে যখন পৌঁছাবে, এই দুটো হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি অংশ বা হাইপোথ্যালামাস হাইপোফাইজিয়াল ট্র্যাক, এই দুটো ট্র্যাকের মাধ্যমে এসে পৌঁছে অক্সিটোসিন সিক্রিট করবে। অক্সিটোসিন সিক্রিট করলে কন্ট্রাকশন অফ মায়োএপিথেলিয়াল সেলস হবে, এবং এই সেলসের ফলে কিন্তু মিল্ক ইজেকশন হবে, এবং সেই শিশুটি কিন্তু মিল্ক গ্রহণ করবে বা দুধ খেতে পাবে। এবার সেকেন্ড পার্ট হচ্ছে অ্যাকশন অন ইউটেরাসের উপর কী অ্যাকশন করে। অক্সিটোসিন দুভাবে ইউটেরাসের উপর অ্যাকশন করে। এক হচ্ছে প্রেগনেন্ট ইউটেরাস, যদি ইউটেরাসটা প্রেগনেন্ট অবস্থায় থাকে, অর্থাৎ প্রেগনেন্ট ওমেনের ক্ষেত্রে, যার গর্ভবতী মহিলা তাদের ক্ষেত্রে ইউটেরাসটা, যদি নন প্রেগনেন্ট ইউটেরাস, যদি প্রেগনেন্ট না হয়, তাহলে যদি সেই ফিমেল বা ওমেন প্রেগনেন্ট না হয়, তাহলে তার ইউটেরাসটা কেমন হবে। এই দুটো ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদাভাবে তারা কিন্তু এক্সপ্রেশন দেয়, অক্সিটোসিন আলাদাভাবে কাজ করে। অ্যাকশন অন প্রেগনেন্ট ইউটেরাস। Throughout the period of pregnancy, oxytocin secretion is inhibited by estrogen and progesterone. তাহলে সামগ্রিক যখন প্রেগনেন্সি থাকে, অক্সিটোসিন সিক্রেশন ইজ ইনহিবিটেড বাই ইস্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টেরন। তাহলে ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন কিন্তু সম্পূর্ণ প্রেগনেন্সির সময় তার সিক্রেশনে বাধা দান করে। At the end of pregnancy, the secretion of these two hormones decreases suddenly and the secretion of oxytocin increases. তাহলে যখন শেষের দিক হয়ে চাইল্ড বার্থে, তখন কিন্তু অক্সিটোসিনের মাত্রা খুব বেড়ে যায়, এবং বাকি যেটা ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন আছে এগুলো কিন্তু কমে যায় খুবই। অক্সিটোসিন কজেস কন্ট্রাকশন অফ ইউটেরাস অ্যান্ড হেল্পস ইন দ্য এক্সপালশন অফ ফিটাস। তাহলে অক্সিটোসিন ইউটেরাসটা কন্ট্রাকশন করে, চাপ দেয়, এবং তার ফলে ফেটাসটা এতে বাইরের দিকে বেরিয়ে আসে, শেষের দিকে বা সামনের দিকে আসে, সেটা কিন্তু চেষ্টা করে। ইট ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ নিউরোএন্ডোক্রাইন রিফ্লেক্স অ্যান্ড পজিটিভ ফিডব্যাক মেকানিজম। এটাও কিন্তু নিউরোএন্ডোক্রাইন রিফ্লেক্সের মধ্যে পড়ে এবং পজিটিভ ফিডব্যাক মেকানিজমের মধ্যে পড়ছে, কারণ যখনই অক্সিটোসিন কন্ট্রাকশন করবে, তখনই কিন্তু চাইল্ড নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসতে চেষ্টা করবে। কীভাবে হবে আমরা একটা শব্দছকের সাহায্যে দেখে নিই। At the onset of labor, the cervix dilates and the fetus descended through the birth canal. তাহলে যখন জন্ম নেয় একটা শিশু, তখন একটা বার্থ ক্যানেলের সৃষ্টি হয়, অর্থাৎ পার্টিকুলার যে ক্যানেল, সেই ক্যানেলের মাধ্যমে যে ফিটাসটা থাকে সেটা কিন্তু বাইরে বেরিয়ে আসবে, তাকে বলা হয় বার্থ ক্যানেল। অ্যাট দ্য অনসেট অফ লেবার মানে প্রসব যন্ত্রণা যখন শুরু হবে বা প্রসব যখন শুরু হবে, যখন চাইল্ড একটা জন্মাবে বা চাইল্ড বেরিয়ে আসবে বাইরে, সেই সময় অ্যাট দ্য অনসেট অফ লেবার দ্য সার্ভিক্স ডায়ালেটস, সার্ভিক্সের যে অংশটা রয়েছে সেই অংশটা বড় হবে। সার্ভিক্স হচ্ছে পার্টিকুলার কোমরের যে অংশটা, সেই অংশের যে সার্ভিক্স রয়েছে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানের, সেই অংশটা ডায়ালেট হবে, বড় হবে। অ্যান্ড দ্য ফিটাস ডিসেন্ড থ্রু দ্য বার্থ ক্যানেল, ফিটাস আস্তে আস্তে নিচের দিকে বার্থ ক্যানেল দিয়ে নেমে আসতে থাকবে বা বাইরের দিকে বেরিয়ে আসতে থাকবে। Receptors in the wall in the cervix are stimulated, which respond by discharging impulses. তাহলে সার্ভিক্সের ওয়ালে যে স্টিমুলেটেড রিসেপ্টার্স রয়েছে, তারা কিন্তু একটা স্টিমুলাস নেবে এবং স্টিমুলাস ডিসচার্জ করবে। ইম্পালসেস ক্যারিড টু দ্য সেন্টার বাই অ্যাফারেন্ট নার্ভ ফাইবার্স। তাহলে যে স্টিমুলাসটা তারা পাবে বা নেবে, সেই স্টিমুলাসটা কিন্তু অ্যাফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে ক্যারি ফরওয়ার্ড হবে। কোথায় যাচ্ছে? সেই একই জায়গায় সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই ইন হাইপোথ্যালামাস। তাহলে হাইপোথ্যালামাসে চলে যাচ্ছে, হাইপোথ্যালামাসে সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার যে নিউক্লিয়াই আছে সেখানে গিয়ে পৌঁছাচ্ছে। অর্থাৎ তারা স্টিমুলাসটা পেয়ে এটাই বলছে যে সেখানে কিন্তু এখন বার্থ হবে, চাইল্ড বার্থ হবে, সার্ভিক্স ডায়ালেটস হয়ে গেছে, নেক্সট স্টেপ নিতে হবে। নেক্সট স্টেপ কি? ইফারেন্ট ইম্পালসেস ফ্রম দ্য হাইপোথ্যালামাস কজেস দ্য রিলিজ অফ অক্সিটোসিন। তাহলে ইফারেন্ট ইম্পালসেস অর্থাৎ তার কারক হিসাবে হাইপোথ্যালামাস একটা অক্সিটোসিন সিক্রেট করবে। অক্সিটোসিন ট্রাভেলস থ্রু ব্লাড অ্যান্ড অ্যাক্টস অন দ্য ওয়াল অফ ইউটেরাস।
তাহলে অক্সিটোসিন কিন্তু তারপর ইউটেরাস যে ওয়াল আছে ইউটেরাস ওয়ালের ওপর কিন্তু কাজ করবে। কি কাজ করবে? কজেস পাওয়ারফুল কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাস দ্যাট হেল্প ইন দ্য অনসেট অফ লেবার। তাহলে ইউটেরাস সেই যে ওয়াল, সেই ইউটেরাসের ওয়ালকে পাওয়ারফুল কন্ট্রাকশন করতে চেষ্টা করবে, অর্থাৎ সংকুচিত করে দেবে। যখনই সংকুচিত করবে তখনই কিন্তু সেই চাইল্ড বাইরের দিকে বেরিয়ে আসতে থাকবে, অর্থাৎ চাইল্ডকে একটা পুশ করবে বা ব্যাক মানে পেছন দিক থেকে ঠেলবে, যার ফলে কিন্তু সেই চাইল্ডটা বার্থ ক্যানেলের মাধ্যমে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে। তাই এটা হচ্ছে প্রেগনেন্ট ইউটেরাসের ক্ষেত্রে কিন্তু আমরা এরকম দেখতে পাবো। কিন্তু যখন নন প্রেগনেন্ট ইউটেরাস থাকবে, যেখানে চাইল্ড নেই বা বার্থ নেই, ফিটাস নেই ইউটেরাসের মধ্যে, তখন কিভাবে কাজ করে? অ্যাকশন অফ অক্সিটোসিন অন নন প্রেগনেন্ট ইউটেরাস is to facilitate the transport of sperm through the female genital tract up to the fallopian tube by producing the uterine contraction during sexual intercourse. এখানে কিন্তু ঠিক অন্য ধরনের কাজ করছে বা অন্য রকম কাজ করছে। যখন নন প্রেগনেন্ট ইউটেরাস থাকবে তখন স্পার্ম ট্রান্সপোর্টেশনে সাহায্য করবে। এখানেও ইউটেরাইন কন্ট্রাকশন হবে, কিন্তু এই ইউটেরাইন কন্ট্রাকশনটা স্পার্মকে ফ্যালোপিয়ান টিউবের দিকে আফটার ইন্টারকোর্সের পর ফ্যালোপিয়ান টিউবের দিকে কিন্তু এগিয়ে যেতে সাহায্য করবে। এর ক্ষেত্রে কিভাবে ধাপে ধাপে হবে ঘটনা? স্টিমুলেশন ইন রিসেপ্টরস ইন দ্য ওয়াল অফ ভ্যাজাইনা। ভ্যাজাইনার যে ওয়াল আছে সেখানে কিন্তু স্টিমুলেশন, যে রিসেপ্টার্সগুলো আছে তারা কিন্তু রিসেপ্টারগুলো স্টিমুলেটেড হবে। ডিসচার্জ অফ অ্যাপারেন্ট ইম্পালসেস ফ্রম দিস রিসেপ্টর টু দ্য হাইপোথ্যালামাস। একই রকম সেই রিসেপ্টরগুলো নার্ভের মাধ্যমে কিন্তু চলে যাবে হাইপোথ্যালামাসে। সেন্টার একই, সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই ইন দ্য হাইপোথ্যালামাস। তারা কী করবে? ইফারেন্ট বা কারককে কী বলবে? ইফারেন্ট ইম্পালসেস ফ্রম হাইপোথ্যালামাস কজেস দ্য রিলিজ অফ অক্সিটোসিন। তখন অক্সিটোসিন রিলিজ করবে হাইপোথ্যালামাস থেকে। তার ফলে কী হবে? অক্সিটোসিন acts on the uterine wall and causes its contraction toward the fallopian tube. তাহলে ইউটেরাইন ওয়াল এখন ফ্যালোপিয়ান টিউবের দিকে কন্ট্রাকশন করবে, যাতে যে স্পার্মগুলো ইন্টারকোর্সের পর ভ্যাজাইনার মাধ্যমে ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে প্রবেশ করেছে বা এসে পৌঁছেছে, তারা আস্তে আস্তে ফ্যালোপিয়ান টিউবের দিকে যাবে এবং ফ্যালোপিয়ান টিউবের দিকে যাওয়ার পর সেখানে কিন্তু ফার্টিলাইজেশন হবে। আদার ফাংশনস আমরা একটু আগে আলোচনা করলাম যে সাধারণভাবে মেন যে কাজ অক্সিটোসিনের, সেটা একটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডের ওপর আর একটা হচ্ছে ইউটেরাসের ওপর। এবার ইউটেরাসের প্রেগনেন্ট ইউটেরাস, নন প্রেগনেন্ট ইউটেরাস দু ধরনেরই হতে পারে। তাহলে এতক্ষণ যে কাজই আলোচনা করলাম সবটাই কিন্তু আমাদের সাধারণভাবে ফিমেলের ওপর। কিন্তু প্রথমেই আমি একটা কথা বলেছিলাম, এটা মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই বা দুজনের শরীরেই কিন্তু সিক্রেট হয় পস্টেরিয়র পিটুইটারি থেকে। হয়তো মেলের থেকে ফিমেলে বেশি হয় বা বেশি কার্যকারী, কিন্তু তাহলে মেলে কি কোনো কাজই করে না? কিছু আদার্স ফাংশনস আছে যারা মেল এবং ফিমেল দুজনের ক্ষেত্রেই কাজে লাগতে মানে এই আদার্স ফাংশনগুলো ইনক্লুডেড হতে পারে। আদার্স ফাংশনগুলো সম্পর্কে আমি একটা আলাদা তোমাদের নোট দেব, সেই নোটটার মধ্যে তোমরা এই আদার্স ফাংশনগুলো সম্পর্কে 3-4 লাইন করে পড়ে রাখবে। এগুলো নিয়ে খুব বেশি ডিটেলসে বা ডিসকাশন করার মানে তোমাদের সিলেবাসে খুব ডিটেলসে ইনডেপথ নেই। আদার্স ফাংশনের মধ্যে প্রথমেই আছে এফেক্টস অন মুডস অ্যান্ড ইমোশন। এটা আধুনিককালে বলা হচ্ছে যে এই অক্সিটোসিনের সিক্রেশন অফ অক্সিটোসিন আমাদের মুড এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করে। আমাদের মুড কেমন হবে, আমাদের কখন কি ইমোশন হবে। অনেক সময় দেখা যায় যে সাধারণ খুব একটা রাগার কথা না, কিন্তু হঠাৎ রাগ হয়ে গেল, বা সেরকম কোনো হাসির কথা না, হঠাৎ খুব হাসি পাচ্ছে, বা মনে আনন্দ আছে কিন্তু সেরকম কোনো আনন্দের কারণ নেই। এগুলো কিন্তু হরমোনাল ডিসব্যালেন্স বা হরমোনাল সিক্রেশনের ফলে কিন্তু হয়। এটা পিউবার্টিতে হতে পারে বা একটু মেনোপজের সময় হতে পারে। ডিউরিং দ্য লাইফ সাইকেল প্রসেস যে কোনো সময় কিন্তু হরমোনাল একটা ভূমিকা সবসময় থাকে, এবং অক্সিটোসিন হরমোনের মুড এবং ইমোশন এর উপর কিন্তু একটা ভূমিকা রয়েছে। প্রোটেক্টিভ এফেক্টস ডিউরিং লেবারের সময় যখন আমরা দেখলাম যে মেন কজ একটা যে কারণ আছে যে অক্সিটোসিন সাহায্য করে বার্থ ক্যানেলের মাধ্যমে ইউটেরাসের কন্ট্রাকশন করে এবং তার ফলে কিন্তু ফিটাসটা বাইরে বেরিয়ে আসতে সাহায্য করে। এর সঙ্গে আরেকটা জিনিস যেটা করে সেটা হচ্ছে প্রোটেক্টিভ এফেক্ট। প্রোটেক্টিভ এফেক্ট কি? এই সময় চাইল্ড অ্যানক্সিয়া হয় বা অক্সিজেনের
ঘাটতি হয় অনেক সময়, বা সেই শিশুটা অক্সিজেন নিতে কষ্ট হয় বা নিঃশ্বাস নিতে কষ্ট হয়, তাহলে সেই সময় শিশুটি যাতে এনভায়রনমেন্টাল কন্ডিশনটা ঠিক থাকে, চাইল্ড বার্থের সময় শিশুটি বা ফিটাসটি যে এনভায়রনমেন্টে আছে, যতক্ষণ আছে বাইরের দিকে যাচ্ছে ততক্ষণ কিন্তু তার এনভায়রনমেন্টাল কন্ডিশনকে স্টেবল রাখার চেষ্টা করে। যদি অক্সিজেনের ঘাটতি হয়, সেই অক্সিজেনের ঘাটতি না হতে দেওয়ার চেষ্টা করে, এবং ব্রেন ড্যামেজ যাতে না হয় কোনো কারণ। অ্যানোক্সিয়া হলেই বা অক্সিজেনের যদি ঘাটতি হয় তাহলে কিন্তু ব্রেন ড্যামেজ একটা হওয়ার চান্স থেকে যায়। সেই ব্রেন ড্যামেজ যাতে না হয়, ব্রেন ড্যামেজের প্রোটেক্টিভ হিসাবে কিন্তু এই অক্সিটোসিন সাহায্য করে। অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্টস, এরপরের কারণ হচ্ছে অ্যান্টি ইনফ্লেমেটরি এফেক্ট। ইনফ্লেমেশন যখন হয়, যখন দেখা যায় যে অ্যালার্জিক কোনো রিয়াকশানস হয়, এরা কিন্তু বিভিন্ন ধরনের ওই অক্সিটোসিন অ্যালার্জিক রিয়াকশান বা ইনফ্লেমেশনকে কমিয়ে দিতে কিন্তু অক্সিটোসিন অনেকখানি সাহায্য করে। হিউম্যান সেক্সুয়াল বিহেভিয়ার অর্থাৎ দুটো পার্টনারের মধ্যে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয় এবং সেক্সুয়াল বিহেভিয়ার দেখা যায় মেল এবং ফিমেলের মধ্যে, সেটাও কিন্তু অক্সিটোসিন অনেক ক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণ করে বলে আধুনিক যে রিসার্চ সেটা কিন্তু বলছে। এফেক্ট অন কার্ডিয়াক ফাংশনকে যাতে কার্ডিয়াক অ্যারেস্ট না হয় বা কার্ডিয়াক কোনো রকম ম্যালফাংশন না হয়, কার্ডিয়াক ফাংশনকে স্মুথ রাখার জন্য এবং বিভিন্ন কার্ডিয়াক যে রোগ রয়েছে সেগুলো না হওয়ার জন্য এই অক্সিটোসিন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার্স, একদম রিসেন্ট যে রিসার্চগুলো রয়েছে তাতে দেখা গেছে এই অক্সিটোসিন লেভেল অটিজমদের ক্ষেত্রে বা যাদের অটিজম চাইল্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব কমে যায়, এবং অটিজম চাইল্ডদের যদি অক্সিটোসিন দিয়ে ট্রিটমেন্ট করা হয় তাহলে তাদের ক্ষেত্রে একটা পজিটিভ রেজাল্ট দেখা যাচ্ছে। অর্থাৎ অটিজম ডিসঅর্ডার যেগুলো রয়েছে, অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, এদের ক্ষেত্রে কিন্তু একটা অক্সিটোসিন কিন্তু একটা পজিটিভ রোল প্লে করে এদের কিন্তু এই ডিসঅর্ডার থেকে বেরিয়ে আসার জন্য। 7 নম্বর পয়েন্ট হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন। পোস্টপার্টাম কি? পোস্টপার্টাম হচ্ছে জাস্ট আফটার চাইল্ড বার্থ। একটি শিশু জন্মানোর পর বা প্রসব হওয়ার পর সাধারণভাবে 6 উইক পর্যন্ত বা 6 সপ্তাহ বা আমরা বলতে পারি 45 দিন পর্যন্ত একটা নতুন চাইল্ড বার্থ হওয়ার ফলে একটা টোটাল যে মেকানিজম মাদারের দেহে বা মায়ের দেহে পরিবর্তিত হয়। এটা হরমোনাল হয়, এটা ইমোশনাল হয়, এটা ফিজিওলজিক্যাল হয়। তাহলে টোটাল একটা নতুন শিশু জন্মানোর জন্য তার সঙ্গে ইমোশনাল যে অ্যাটাচমেন্ট হয়, তার সঙ্গে যে পরিবেশের যে এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টরস থাকে, এবং তার শরীরের মধ্যেও ফ্যাটিক থাকে, যেহেতু এটা একটা লেবোরিয়াস প্রসেস, তাহলে তার শরীরের মধ্যে ফ্যাটিক থাকে, এবং হরমোনাল যে চেঞ্জেস হয়, এতদিন যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যে মাত্রায় বেরোচ্ছিল বা এইচসিজি হিউম্যান গনাডোট্রপিক হরমোন যে মাত্রায় বেরোচ্ছিল, আফটার চাইল্ড বার্থ সম্পূর্ণ হরমোনাল দিকটা কিন্তু পরিবর্তিত হয়ে যায়। এর ফলে একটা ডিপ্রেশন হয়, অবসাদগ্রস্ত হয় বা অবসাদে ভোগে বিভিন্ন ক্ষেত্রে। তো এই হরমোনাল চেঞ্জের জন্য, ফিজিওলজিক্যাল চেঞ্জের জন্য কিন্তু একটা ডিপ্রেশনে ভোগে, যেটা কিন্তু এই ডিপ্রেশনটা যাতে না হয় এটা কিন্তু অক্সিটোসিন সাহায্য করে যাতে ডিপ্রেশনটা না হয়, বা এটা অক্সিটোসিন কমাতে সাহায্য করে, ডিক্রিজ করতে সাহায্য করে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে এফেক্টস অন বোন। দেখা গেছে অস্টিওক্লাস্ট এবং অস্টিওব্লাস্ট এই যে সেলগুলো রয়েছে এদের অক্সিটোসিন রিসেপ্টার্স রয়েছে, এবং এখান থেকে বলা হয় এবং রিসার্চও বলছে যে পরবর্তী ক্ষেত্রে এই বোন ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই অক্সিটোসিনের একটা ভূমিকা রয়েছে। যদি অক্সিটোসিনের লেভেল কমে যায় তাহলে কিন্তু বোন ফ্র্যাকচারের পরিমাণ বা বোন ভেঙে যাওয়ার বা ভঙ্গুর হয়ে যাওয়ার প্রবণতা কিন্তু অনেক বেড়ে যাবে। অক্সিটোসিনের এইগুলোই তোমাদের আছে। এরপর নেক্সট আমরা চলে আসি ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন অলসো কল্ড অ্যাজ অ্যান্টি-ডাইউরেটিক হরমোন। একে অ্যান্টি-ডাইউরেটিক হরমোনও বলা হয়। সোর্স অফ সিক্রেশন কোত্থেকে সিক্রেট হয়? সিক্রেটেড মেনলি বাই সুপ্রাঅপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস ইন স্মল কোয়ান্টিটি। তাহলে মেনলি হচ্ছে সুপ্রাঅপটিক থেকে এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে কিন্তু খুব কম পরিমাণে এই ভ্যাসোপ্রেসিন সিক্রেট হয়।
From here, the hormone is transported to posterior pituitary through the nerve fiber of hypothalamo-hypophyseal tract by means of anoxic flow. তাহলে একই রকম যেমন আমরা দেখেছি অক্সিটোসিন, ঠিক একই রকমভাবে ভ্যাসোপ্রেসিনও এই সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে ক্ষরিত হয়ে বা সিক্রিট হয়ে এটা কিন্তু পস্টেরিয়র পিটুইটারিতে ট্রান্সপোর্ট হয়ে যায় এই হাইপোথ্যালামো-হাইপোফিজিয়াল নার্ভের মাধ্যমে। এটাও পলিপেপটাইড কন্টেনিং 9 অ্যামাইনো অ্যাসিডস, আর হাফ লাইফ হলো 18 থেকে 20 মিনিট। ভ্যাসোপ্রেসিন 18 থেকে 20 মিনিটের মধ্যে কিন্তু হাফ লাইফের সেলফ লাইফ অর্থাৎ 100 থেকে 50, 50 থেকে 20 প্রত্যেকটা বারের ক্ষেত্রে 18 থেকে 20 মিনিটে সে কিন্তু তার প্রাথমিক যে কার্যাবলী বা প্রাথমিক যে পরিমাণ তার অর্ধেক হয়ে যাবে। অ্যাকশন, এর সাধারণত দুটো অ্যাকশন রয়েছে। একটা হচ্ছে রিটেনশন অফ ওয়াটার, দেহের মধ্যে জল ধরে রাখা, অর্থাৎ রিঅ্যাবসর্পশন যাকে বলে। যখন আমাদের রেনাল টিউবুলস আছে সেখান থেকে রিঅ্যাবসর্পশন করবে, তাহলে রিঅ্যাবসর্পশন করলে কি হবে, রিঅ্যাবসর্পশন করলে ওয়াটার রিটেনশন হবে, অর্থাৎ ওয়াটার দেহের মধ্যে কিন্তু রয়ে যাবে। এটা অ্যান্টিডাইইউরেটিক হরমোন। এই অ্যান্টিডাইইউরেটিক হরমোনের প্রথম ক্যারেক্টারিস্টিক ফিচার বা ক্যারেক্টারিস্টিক অ্যাকশন বা ফাংশন। 2 নম্বর হচ্ছে ভ্যাসোপ্রেশার অ্যাকশন। ভ্যাসোপ্রেশার অ্যাকশন এটা মানে হচ্ছে আমাদের যে দেহের যে রক্তনালীগুলো রয়েছে সেই রক্তনালীর যে ব্যাস বা ডায়ামিটার এটাও কিন্তু নির্দিষ্ট করতে সাহায্য করে, অর্থাৎ সেটাকে একটু ছোট করতে সাহায্য করে, যার ফলে ব্লাড ফ্লোর পরিমাণ বেড়ে যায়, সংকুচিত করতে সাহায্য করে। প্রথম হচ্ছে রিটেনশন অফ ওয়াটার। মেজর ফাংশন অফ এডিএইচ ইজ রিটেনশন অফ ওয়াটার বাই অ্যাক্টিং অন কিডনিস। এডিএইচ কিডনির উপর কাজ করে এবং ওয়াটার রিটেনশন বা রিঅ্যাবসর্পশনে সাহায্য করে। ইট ইনক্রিজেস দ্য ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবসর্পশন অফ ওয়াটার। ফ্যাকাল্টেটিভ রিঅ্যাকশন মানে অ্যাক্টিভলি নয়, প্যাসিভলি কিছুটা। ফ্যাকাল্টেটিভ রিঅ্যাবসর্পশন অফ ওয়াটার ফ্রম ডিস্টাল কনভলিউটেড টিউবুলস অ্যান্ড কালেক্টিং ডাক্টস ইন দ্য কিডনিস। আমরা যদি কিডনির মেন অংশটা ভাবি বা কিডনির ফাংশনাল ইউনিট হচ্ছে নেফ্রন। নেফ্রনের যে টিউবুলস রয়েছে, টিবিউলার অংশ, তার সামনে থাকে বা সামনের দিকে থাকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলস, তারপর হ্যান্ডলের লুপ। 3 নম্বর হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, যেটা এখানে দেওয়া রয়েছে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস, এবং তারপর আছে কালেক্টিং ডাক্ট। তাহলে এই 3 নম্বর এবং 4 নম্বর যে টিউবুলস রয়েছে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলস এবং কালেক্টিং ডাক্ট, এডিএইচ হরমোন কিন্তু সেই অংশে কাজ করে, অর্থাৎ শেষের দিকে কাজটা করে। টিউবুলসের শেষের দিকে এডিএইচ হরমোন কিন্তু কাজটা করে। এবার মোড অফ অ্যাকশন অন রেনাল টিউবুলস, কীভাবে কাজটা করে। উইদাউট এডিএইচ, যখন এডিএইচ নেই, দ্য luminal membrane of the tubular epithelial cells of the collecting ducts are almost impermeable to water. যদি এডিএইচ না থাকে তাহলে কিন্তু যে কালেক্টিং ডাক্ট আছে, লুমিনাল মেমব্রেন আছে এপিথেলিয়াল সেলের কালেক্টিং ডাক্টের, ওয়াটার ইম্পারমেবল, অর্থাৎ ওয়াটার ভেতরে আসতে পারবে না, ওয়াটারে যাতায়াতের পথ বন্ধ। ইমিডিয়েটলি ইনসাইড দ্য সেল মেমব্রেন আর a large number of special vesicles that have highly water permeable pores called aquaporins. তাহলে immediately inside the cell membrane are a large number of special vesicles. তাহলে একটা স্পেশাল ভেসিকেল আছে, এক ধরনের অনেক প্রচুর পরিমাণে আছে, দে হ্যাভ হাইলি ওয়াটার পারমিয়েবল পোর্স। তাহলে তাদের প্রচুর ওয়াটার পারমিয়েবল পোর্স আছে, যাদের বলা অ্যাকোয়াপোরিন। তোমরা এটা আগেও পড়েছো, সেলের মধ্যে বেশ কিছু যেগুলো ওয়াটার দেওয়ানোর জন্য অ্যাকোয়াপোরিনস থাকে। When ADH acts on the cell, it first combine with membrane receptors, V2 receptors বলা হয়, that activate adenylyl cyclase and cause the formation of CAMP. তাহলে adenylyl cyclase এটা যারা CAMP তৈরি করতে সাহায্য করে ইনসাইড দ্য টিবিউলার সেল অফ সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের টিবিউলার সেলের মধ্যে কিন্তু এটা অ্যাডিনাইল সাইক্লেজ তৈরি করে এবং যেটা পরবর্তীকালে CAMP তৈরি করতে সাহায্য করে। 4 নম্বর নেক্সট পয়েন্ট কি, দিস কজেস phosphorylation of elements in the special vesicles which the cause the vesicles to insert into the apical cell membranes, thus providing many areas of high water permeability. অর্থাৎ প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে সেলের গুলো ওয়াটার ইম্পারমেবল ছিল, অ্যাকোয়াপোরিনের মাধ্যমে এবং এডিএইচ এর মাধ্যমে এরা কিন্তু হাই ওয়াটার পারমিয়েবল হলো।
অল দিস অকার্স উইদিন 5 to 10 মিনিটস, 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু ওয়াটার ইম্পারমিয়েবল সেলগুলো হাইলি ওয়াটার পারমিয়েবল সেলে পরিণত হলো। দেন ইন অ্যাবসেন্স অফ এডিএইচ দ্য এন্টায়ার প্রসেস রিভার্স ইন অ্যানাদার 5 to 10 মিনিটস। তাহলে যেটা 5 থেকে 10 মিনিট এডিএইচ হরমোনের উপস্থিতিতে ওয়াটার ইম্পারমিয়েবল সেলগুলো হাইলি ওয়াটার পারমিয়েবল হলো, ঠিক একই রকমভাবে যদি এডিএইচ না থাকে বা কমে যায় বা অ্যাবসেন্ট হয়ে যায়, তাহলে সেই হাইলি ওয়াটার পারমিয়েবল সেলগুলো একইভাবে রিভার্স পদ্ধতিতে ওয়াটার ইম্পারমিয়েবল হয়ে যায়, অর্থাৎ জলকে আর আসতে দেবে না, জল যাতায়াত বন্ধ। Thus the process temporarily provides many new pores and allow free diffusion of water from the tubular fluid through the tubular epithelial cells and into the renal intestinal fluid. তাহলে মূল ঘটনাই হচ্ছে এই সেলগুলো টেম্পোরারি জলকে যাতায়াত করতে দেয়। জলকে যাতায়াত করতে দেয় এই টিবিউলার যে সেলগুলো রয়েছে, টিবিউলসটা রয়েছে, সেখান থেকে জল কিন্তু সেলের মধ্যে কিন্তু চলে আসে। কিভাবে আসে? টেম্পোরারি অনেক পোর সৃষ্টি হয়, যে পোরের ফলে কিন্তু ফ্রি ডিফিউশন হয়, এবং এই ফ্রি ডিফিউশন অফ ওয়াটার, তাহলে এই ফ্রি ডিফিউশন ওয়াটার কোত্থেকে হবে? From the tubular fluid through the tubular epithelial cell and into the renal intestinal fluid. তাহলে বাইরে আছে টিবিউলার ফ্লুইড, সেখান থেকে রেনাল টিবিউলার এপিথেলিয়াল সেলে আসছে, এবং টিবিউলার এপিথেলিয়াল সেল থেকে ভেতরের দিকে ঠেলে চলে আসছে রেনাল ইন্টেস্টিনাল ফ্লুইডের দিকে। এবার নেক্সট অ্যাকশন, 2 নম্বর অ্যাকশন কি? আগেরটা ছিল যে রিঅবজর্পশন অ্যাকশন, এবং 2 নম্বর অ্যাকশন হচ্ছে ভ্যাসোপ্রেসার অ্যাকশন। কিভাবে ভ্যাসোপ্রেসার করে? ইন লার্জ অ্যামাউন্ট এডিএইচ শোজ ভ্যাসোকন্ট্রিকশন অ্যাকশন। তাহলে যে আমাদের রক্তনালীগুলো আছে সেটা কনস্ট্রিকশন করতে বা সংকুচিত করতে সাহায্য করে। পার্টিকুলারলি কজেস কনস্ট্রিকশন অফ দ্য আর্টারিজ ইন অল পার্টস অফ দ্য বডি। এডিএইচ কিন্তু তাদের ক্ষমতা আছে আমাদের দেহের যাবতীয় যা আর্টারি রয়েছে বা ধমনী রয়েছে সেগুলোকে তারা সংকুচিত করে দেয়। ডিউ টু ভ্যাসোকনস্ট্রিকশন দ্য ব্লাড প্রেশার ইনক্রিজেস। যদি রক্তনালী সংকুচিত করে দেয় তাহলে কিন্তু ব্লাড প্রেশার বেড়ে যাবে। এডিএইচ অ্যাক্টস অন ব্লাড ভেসেলস থ্রু V1A রিসেপ্টার্স বা 5-1A রিসেপ্টার্স, যাই বলা হোক, এটা 5-1A রিসেপ্টার্সের মাধ্যমে এডিএইচ কিন্তু সাধারণভাবে কাজ করে। However, the amount of ADH required to cause the vasopressor effect is greater than the amount required to cause the antidiuretic effect. তাহলে যতটা পরিমাণে অ্যান্টিডাইউরেটিক এফেক্টের করতে পারে তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণে এই ভ্যাসোরিপ্রেসার অ্যাকশন করতে লাগে। অর্থাৎ যতটা পরিমাণেই এডিএইচ হরমোন আছে তার মধ্যে কিন্তু খুব অল্প পরিমাণে হরমোনই কিন্তু অনেকটা পরিমাণে রিঅবজর্পশন করতে পারে, যে এটাই তার মেন কাজ। এবং কিছুটা পরিমাণে তারা কিন্তু ভ্যাসোরিপ্রেসার করতে পারে, কিন্তু ভ্যাসোরিপ্রেসার বা একটু সংকুচিত করতে গেলে অনেক পরিমাণে কিন্তু এডিএইচ হরমোন লাগে। ওয়ান অফ দ্য স্টিমুলাস ফর কজিং ইন্টেন্স এডিএইচ সিক্রেশন ইজ ডিক্রিজড ব্লাড ভলিউম। তাহলে ওয়ান অফ দ্য স্টিমুলাস ফর কজিং ইন্টেন্স এডিএইচ সিক্রেশন ইজ ডিক্রিজড ব্লাড ভলিউম। যদি ব্লাড ভলিউম কমে যায়, যদি পরিমাণটা কমে যায়, সেক্ষেত্রে পরিমাণটা কমলে কী হবে? পরিমাণটা কমলে ব্লাড যে প্রেশার সেটা মেনটেন করতে হবে। পরিমাণটা কমলেই কিন্তু ব্লাড প্রেশারটাও কমে যাবে তার সঙ্গে, কারণ এখানে রক্তনালীগুলো বা ব্লাড ভেসেলসগুলো একই রয়েছে। তখন এডিএইচ কী করবে? এডিএইচ এই ব্লাড ভেসেলগুলোকে সংকুচিত করবে, কনস্ট্রিকশন করবে, এবং সংকুচিত করলেই কিন্তু ব্লাড প্রেশারটা কিন্তু আবার বেড়ে যাবে। দিস অকার্স স্পেশালি strongly when the blood volume decreases 15 to 25% or more. The secretory rate then sometimes rises as high as 50 times normal. তাহলে নর্মালি যা এডিএইচ হরমোন ক্ষরণ করে তার 50 গুণ পর্যন্ত এটা কিন্তু বেড়ে যেতে পারে। মোড অফ অ্যাকশন, এবার এইটা কিভাবে কাজ করে? দ্য আর্টেরিয়া হ্যাভ স্ট্রেচ রিসেপ্টার্স দ্যাট আর এক্সাইটেড বাই দ্য ওভারফিলিং। তাহলে আর্টেরিয়া স্ট্রেচ রিসেপ্টার্স আছে যারা এক্সাইটেড হচ্ছে। when excited they send signal to the brain to inhibit ADH secretion. যখনই দেহের মধ্যে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে
ব্লাড প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে যে আমাদের ধমনী রয়েছে বা অ্যাট্রিয়া রয়েছে, তাদের যে চারিপাশে রিসেপ্টার্স রয়েছে, সেই রিসেপ্টার্সটা যে আমাদের স্পিড অফ আমাদের প্রেশার, ব্লাড প্রেশার, সেটা কিন্তু ফিল করে এবং সেই ব্লাড প্রেশারটার কত বা বেশি আছে না কম আছে সেই পরিমাণটা বা বেশিটা যদি হয় তাহলে কিন্তু একটা সিগন্যাল পাঠায় ব্রেনকে, এবং ব্রেন যদি সিগন্যালটা পায় তখন কিন্তু সে জানবে যে এখন ব্লাড প্রেশার বেশি আছে, এডিএইচ সিক্রেশন ইনহিবিট করবে। কনভার্সলি, when the receptors are unexcited as a result of underfilling অর্থাৎ আন্ডারফাইলিং অর্থাৎ যদি কমে যায় তখন কী হবে, দ্য অপোজিট অকার উইথ গ্রেটলি ইনক্রিজড এডিএইচ সিক্রেশন, তখন এডিএইচ সিক্রেশন কিন্তু খুব অনেক বেড়ে যাবে। ডিক্রিজ স্ট্রেচ অফ baroreceptors of the carotid, aortic and pulmonary region also stimulates ADH secretion. যদি ডিক্রিজ হয় ব্যারোরিসেপ্টার বা যে রিসেপ্টারগুলো ক্যারোটিডে রয়েছে, আওরটিকে রয়েছে এবং পালমোনারি রিজিয়নে যে রিসেপ্টার্সগুলো রয়েছে, সেই রিসেপ্টার্সগুলো যদি দেখে যে ব্লাড প্রেশার কমে গেছে, তারাও কিন্তু স্টিমুলেশন দেয় এডিএইচ হরমোন সিক্রেশনের জন্য। কীভাবে কাজ করে এবার একটা চক আউট করে নিই। এডিএইচ হরমোন দুভাবে কাজ করবে, একটা হচ্ছে ব্লাড ভেসেলের ওপর, একটা হচ্ছে কিডনির ওপর। তাহলে ব্লাড ভেসেল কী করবে, ভ্যাসোকনস্ট্রিকশন যদি করে তাহলে ইনক্রিজ ব্লাড ভলিউম, ইনক্রিজ ব্লাড প্রেশার। তাহলে যখন এই নালীটা যখন শুরু করে দেবে তখন কিন্তু তার মধ্যে দিয়ে একটা ব্লাড প্রেশারটা কিন্তু বেড়ে যাবে, এইটাই ইনক্রিজ ব্লাড প্রেশার। আর এডিএইচ অন্যভাবে কী কাজ করে, ইনক্রিজ রিঅ্যাবজর্পশন অফ ওয়াটার, এটা কিডনিতে করছে। তাহলে কিডনিতে যে রেনাল টিউবুলসগুলো রয়েছে, বিশেষ করে পার্টিকুলারলি ডিস্টাল কনভলিউটেড টিউবুলস এবং তারপরে কালেক্টিং ডাক্টস বা সংগ্রাহী নালিকা, এদের কিন্তু রিঅ্যাবজর্পশনে সাহায্য করছে। অসমোরিসেপ্টরস ডাইরেক্টেড ইনক্রিজড অসমোটিক প্রেশার, যদি অসমোরিসেপ্টরস যারা আছে, অসমোরিসেপ্টরস ডিটেক্ট ইনক্রিজড অসমোটিক প্রেশার, যদি দেখেন যে ইনক্রিজ অসমোটিক প্রেশার হয়েছে, বা ব্যারোরিসেপ্টরস আওরটিকা, ক্যারোটিড, সাইনাস ডিটেক্ট ডিক্রিজ ব্লাড প্রেশার, তখন কি করে, তখন এডিএইচ হরমোনকে স্টিমুলেট করে এরা দুজনেই সিক্রেট হওয়ার জন্য। তাহলে যখনই সিক্রেট হবে তারপর কিন্তু এরা রিঅ্যাবজর্পশন এবং ভ্যাসোকনস্ট্রিকশনের ওপর কাজ করবে। রেগুলেশন অফ সিক্রেশন, ADH secretion depend upon the volume of the body fluid and the osmolarity of the body fluid. তাহলে টোটাল ভলিউম কত আছে, জলের ভলিউম কত আছে দেহের মধ্যে এইটা, এবং অসমোলারিটি কতটা আছে, বডি ফ্লুইড কতটা আছে, সেটার উপর কিন্তু ডিপেন্ড করে। পোটেন্ট স্টিমুলেট ফর ADH সিক্রেশন আর ডিক্রিজ ইন দ্য এক্সট্রা সেলুলার ফ্লুইড, যাকে ECF বলা হয় ভলিউম, তার ভলিউম, আর ইনক্রিজ ইন অসমোলার কনসেন্ট্রেশন ইন দ্য ECF। তাহলে ইনক্রিজ আর ডিক্রিজ, যদি ডিক্রিজ এক্সট্রাসেলুলার ফ্লুইড আর ইনক্রিজ ইন অসমোলার কনসেন্ট্রেশন ইন ECF, এই দুটোর ওপর কিন্তু এই EDH হরমোন সিক্রেশনটা নির্ভর করে। যেমন যদি ওয়াটার কমে যায়, ওয়াটার ডেফিসিট হয়, তখন কি হয়, এক্সট্রাসেলুলার অসমোলারিটি বেড়ে যাবে, তার ফলে কী হবে, অসমোরিসেপ্টর যারা আছে তারা একটা স্টিমুলেশন দেবে, তার ফলে ADH সিক্রেট হবে পস্টেরিয়র পিটুইটারি থেকে। পস্টেরিয়র পিটুইটারি থেকে ADH সিক্রেট হলে কী করবে, প্লাজমা ADH প্লাজমার মাধ্যমে আসবে। H2O পারমিয়েবিলিটি ইন ডিস্টাল টিউবিউল, কালেক্টিং ডাক্ট, তাহলে H2O কিন্তু এর ক্ষেত্রে পারমিয়েবল হয়ে বা খুব তাড়াতাড়ি এর মাধ্যমে যেতে পারবে। H2O রিঅ্যাবজর্পশন, তাহলে H2O কিন্তু রিঅ্যাবজর্পশন হলো, যখনই H2O রিঅ্যাবজর্পশন হয়ে যাবে H2O এক্সক্রিটেড হয়ে যাবে। এক্সক্রিটেড যখন হবে দেহ থেকে জলের পরিমাণ কিন্তু কমে যাবে। জলের পরিমাণ যদি দেহে কমে যায় তাহলে কিন্তু এটা ওয়াটার ডেফিসিট হবে। ওয়াটার ডেফিসিট যদি হয়ে যায় তখন কিন্তু আবার রিঅ্যাবজর্পশনের পরিমাণটা কিন্তু কমে যাবে। এখানে মাইনাস চিহ্ন দিয়েছে, তাহলে রিঅ্যাবজর্পশনের পরিমাণটা কিন্তু কমে যাবে। রিঅ্যাবজর্পশনের পরিমাণটা কমে গেলে ADH হরমোনের ক্ষরণটাও কিন্তু আস্তে আস্তে কমে যাবে। তাহলে এটা হচ্ছে সিক্রেশনের একটা রেগুলেশন। এবার
সিক্রেশন আর হাইপার সিক্রেশন যদি হয় কী হবে, হাইপার সিক্রেশন বা বেশি যদি সিক্রেট করে তাহলে একটা সিনড্রোম হয়, তাকে বলে সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট হাইপার সিক্রেশন অফ অ্যান্টিডাইউরেটিক হরমোন SIADH। তার মানে হচ্ছে যে অ্যান্টিডাইউরেটিক হরমোন বেশি ক্ষরণ হচ্ছে, এবং এই অ্যান্টিডাইউরেটিক হরমোন ক্ষরণ হওয়ার ফলটা কী হবে। আর হাইপোসিক্রেশন হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস, আচ্ছা যাকে বলা হচ্ছে বহুমূত্র রোগ। আচ্ছা প্রথমটার ক্ষেত্রে দেখে নিই, SIADH যেটাকে বলছে, is a disease characteristic by loss of sodium through urine due to hyposecretion of ADH। যদি হাইপোসিক্রেশন হয় তাহলে কী হবে, বারবার জলটা কিন্তু খুব বেশি পরিমাণে রিঅবজর্পশন হয়ে যাবে। আমরা দেখে নিই কী হচ্ছে। It occurs due to cerebral tumors, lung tumors and lung cancer because tumor cells and cancer cells secrete ADH। তাহলে এই যে যদি টিউমার সেরিব্রাল টিউমার্স হয়, লাং টিউমার্স হয় এবং লাং ক্যান্সারস হয়, তখন কিন্তু এই টিউমার সেলসগুলো এবং ক্যান্সার সেলগুলো ADH সিক্রেট করবে। ইন নর্মাল conditions ADH decrease the urine output by facultative reabsorption of water in distal convoluted tubules and the collecting ducts। যদি ADH সাধারণভাবে কী করে, রিঅবজর্পশনের মাধ্যমে ওয়াটার লসটা কমিয়ে দেয়, অর্থাৎ দেহ থেকে ইউরিনের পরিমাণটা কমিয়ে দেবে। তার দেহের মধ্যে জল রয়ে গেল, কিন্তু কোনো কারণে যদি জল বেড়ে যায় দেহের মধ্যে, তখন ADH হরমোন কিন্তু বেড়ে গেলে তখন কিন্তু ADH হরমোনটা কমে যাবে, যদি কম থাকতে কিন্তু বেড়ে যাবে। তাহলে নর্মাল কন্ডিশনে কী হচ্ছে, ADH ডিক্রিজ হচ্ছে ইউরিন আউটপুট বাই ফ্যাকাল্টেটিভ রিঅবজর্পশন অফ ওয়াটার। ইউরিন দ্যাট ইজ ফর্ম ইজ কনসেন্ট্রেটেড উইথ সোডিয়াম অ্যান্ড আদার আয়ন্স। তাহলে যদি এই টিউমার সেলস এবং ক্যান্সার সেলসরা ADH সিক্রেট বেশি করে, ADH কী করবে, ADH রিঅবজর্পশন করবে, বারবার জলটাকে কিন্তু দেহের মধ্যে রেখে দেবে। তার ফলে কী হবে, কনসেন্ট্রেটেড ইউরিন ফর্মেশন হবে এবং সোডিয়াম এবং আদার আয়ন্স, সেই ইউরিনের মধ্যে সোডিয়াম এবং আদার আয়ন দেহে থেকে কিন্তু বেরিয়ে যাবে, তার ফলে কিন্তু সোডিয়াম লস হবে। এর সিমটমস কি? সিমটমস হচ্ছে লস অফ অ্যাপেটাইট, খিদে কমে যাবে, ওয়েট লস, ওজন কমে যাবে, নসিমা অ্যান্ড ভমিটিং, রাতে ঘুম হবে না, ঘুম না হলে বমি হবে, হেডেক, মাথা ব্যথা, মাসেল উইকনেস, স্প্যাজম অ্যান্ড ক্র্যাম্পস, আমাদের যে পেশিগুলো রয়েছে সেখানে ক্র্যাম্প হবে, ফ্যাটিক, দুর্বলতা আসবে, রেস্টলেসনেস অ্যান্ড ইরিটেবিলিটি, রাগ হবে সবসময়, অস্থিরতা হবে। ইন সিভিয়ার কন্ডিশন দ্য পেশেন্ট ডাই বিকজ অফ কনভলিউশন অ্যান্ড কোমা। পরবর্তীকালে কিন্তু কোমায় চলে যেতে পারে বা মৃত্যু পর্যন্ত হতে পারে যদি খুব বাড়াবাড়ি হয়। সেক্ষেত্রে এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এবং তোমাদের আসতে পারে পরীক্ষায়, ডায়াবেটিস ইনসিপিটাস বা বহুমূত্র রোগ যাকে বলে। ডায়াবেটিস ইনসিপিটাস ইজ এ posterior pituitary disorder characterized by excess excretion of water through urine due to a defect in ADH secretion। ADH এর মূল কাজ কি? ADH এর মেন কাজ হচ্ছে রিঅবজর্পশন অফ ওয়াটার ইন দ্য কিডনি। তাহলে ADH সিক্রেশন যদি কম হয় বা না হয় তাহলে ওয়াটার রিঅবজর্পশন হবে না। ওয়াটার রিঅ্যাবজর্পশন না হলে বা জল পুনরায় যদি শোষণ না হয় বা জলের পুনঃশোষণ না হয়, তাহলে জল বেশি পরিমাণে ইউরিনের মধ্যে থাকবে এবং ইউরিন প্রচুর পরিমাণে দেহ থেকে, অর্থাৎ জল প্রচুর পরিমাণে দেহ থেকে বাইরে বেরিয়ে যাবে এবং বারবার ইউরিন ডিসচার্জ হবে বা ইউরিন এক্সক্রিট হবে, বহুমূত্র বা বহুবার মূত্র ত্যাগ হবে। এই জন্য একে বলা হয় বহুমূত্র রোগ, যাকে বলা হয় ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস ইজ এ posterior pituitary disorder। তাহলে posterior pituitary ডিসঅর্ডার হচ্ছে কোনো একটা অসুবিধা হচ্ছে, ক্যারেক্টারাইজড বাই এক্সেস এক্সক্রিশন অফ ওয়াটার। কী করে আমরা বুঝবো যে ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে, দেহ থেকে জল বেশি বেরিয়ে যাবে মানে মূত্রের মাধ্যমে বেরিয়ে যাবে, থ্রু ইউরিন, মূত্রের মাধ্যমে বারবার বেরিয়ে যাবে, ডিউ টু এ ডিফেক্ট ইন ADH সিক্রেশন। ADH সিক্রেশনের মধ্যে কিছু ডিফেক্ট হবে। কজেস দ্য ডিসঅর্ডার ডেভেলপস ডিউ টু ডেফিসিয়েন্সি অফ ADH। তাহলে ADH এর মধ্যে কিন্তু কোনো ডিফিসিয়েন্সি হবে, হুইচ অকার্স ইন দ্য ফলোইং কন্ডিশনস। কী কন্ডিশন হতে পারে যার জন্য এই ADH হরমোনের কিছু ডেফিসিয়েন্সি হবে? লেসন মানে ইঞ্জুরি অর ডিজেনারেশন অফ সুপ্রাঅপটিক অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস। যদি সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসের মধ্যে কিছু অসুবিধার সৃষ্টি হয় তাহলে সেখান থেকে সিক্রেট হয় ADH, সেটা হবে না। লেসন
ইন হাইপোথ্যালামো হাইপোফাইজিয়াল ট্র্যাক, যে ট্র্যাকের মাধ্যমে বাহিত হয় সেই ট্র্যাকে যদি কোনো ইনজুরি হয়। অ্যাট্রফি অফ পস্টেরিয়র পিটুইটারি, যদি পস্টেরিয়র পিটুইটারির কোনো অসুবিধার সৃষ্টি হয়। ইনএবিলিটি টু রেনাল টিউবুলস টু গিভ রেসপন্স টু দ্য এডিএইচ হরমোন, এটাকে বলা হয় নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে যদি এডিএইচ হরমোন ঠিক ক্ষরণ হচ্ছে কিন্তু রেনাল টিউবুলস এডিএইচ হরমোনকে কিন্তু রেসপন্স করছে না। ইনএবিলিটি টু অফ রেনাল টিউবুলস টু গিভ রেসপন্স টু এডিএইচ হরমোন, এডিএইচ হরমোন দেওয়া হচ্ছে কিন্তু তাতে রেনাল টিউবুল কোনোভাবেই কোনো রেসপন্স করছে না। মানে এডিএইচ হরমোনের প্রভাবে তারা অ্যাডেনাইল সাইক্লেজ হচ্ছে না, মানে সিএমপি ফর্মেশন হচ্ছে না। সিএমপি ফর্মেশন না হলে যে পারমিয়েবিলিটি আছে H2O সেটা হবে না, পারমিয়েবিলিটি না হলে জল ভেতরে আসতে পারবে না। সাইন অ্যান্ড সিমটমস, এর সাইন এবং সিমটমস অর্থাৎ কি দেখে আমরা বুঝবো যে এটা হয়েছে। একটা হচ্ছে পলিইউরিয়া, তার মানে দেহ থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু এক্সেস ইউরিনেশন হবে। পলিইউরিয়া, এক্সেস ইউরিনেশনকে পলিইউরিয়া বলে। আর একটা হচ্ছে পলিডিপসিয়া, বানানটা ভুল আছে, ডিওয়াইপি হবে। পলিডিপসিয়া মানে এক্সেস ফ্লুইড ইনটেক, তাহলে বারবার অনেক জল গ্রহণ করতে হবে। যদি দেহ থেকে অনেক বেশি পরিমাণে জল বের হয়ে যায় তাহলে অনেক বেশি পরিমাণে জল গ্রহণ করতে হবে, কারণ হোমিওস্ট্যাসিস বা ব্যালেন্স মেনটেন করতে হবে। তাহলে খুব বেশি পরিমাণে বারবার মূত্রত্যাগ হবে, পলিইউরিয়া, এবং তার ফলে প্রচুর পরিমাণে জল দেহকে গ্রহণ করতে হবে। আরেকটা কী হবে, ডিহাইড্রেশন, দেহ থেকে জল বেরিয়ে বারবার যাওয়ার জন্য দেহে জলের ঘাটতি হবে, সেই জন্য ডিহাইড্রেশন হবে। তাহলে আমরা আজকে যে দুটো টপিক পড়লাম, একটা টপিকের দুটো বিষয় আলোচনা করলাম, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন। যদি আমরা সাম আপ করি আবার, অক্সিটোসিন এবং ভেসোপ্রেসিন যেটা দুটোই পস্টেরিয়র পিটুইটারি থেকে বের হচ্ছে এবং এদের একাধিক কাজ করছে, এই একটাই যে নির্দিষ্ট কাজ করছে তা নয়, এরা একাধিক কাজ করছে। অক্সিটোসিনের ক্ষেত্রে মেন একে বলা হয় যে বার্থ হরমোন, যেটা করছে সেটা হচ্ছে সার্ভিক্সকে প্রসারিত করছে। সার্ভিক্সকে প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে ইউটেরাসকে কিন্তু সংকুচিত করছে যাতে ফিটাসটা বাইরে বেরিয়ে আসে। যখন নন প্রেগনেন্ট ওম্যানদের ক্ষেত্রে স্পার্ম ক্যারি করে ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত নিয়ে যেতে ইউটেরাসকে কনস্ট্রাকশন করছে বা সংকোচনে সাহায্য করছে। আর ম্যামারি গ্ল্যান্ডের ওপর কাজ আছে ল্যাকটেটিং ওম্যানের ক্ষেত্রে কিন্তু ম্যামারি গ্ল্যান্ড থেকে মিল্ক সিক্রেশনে সাহায্য করছে। আমরা যদি ভেসোপ্রেসিনের কথা দেখি, ভেসোপ্রেসিন রিঅবজর্পশনে সাহায্য করছে, অর্থাৎ জলের পুনঃশোষণে সাহায্য করছে কিডনি থেকে বা নেফ্রন থেকে, বা নেফ্রনের যে টিবিউলার অংশ আছে, রিজিয়ান আছে, সেখান থেকে। আর সেকেন্ড কাজ হচ্ছে যে এটা ভ্যাসোকনস্ট্রিকশন হিসেবে কাজ করে, অর্থাৎ এটা ব্লাড ভেসেলগুলো সংকুচিত করে দিচ্ছে এবং সংকুচিত করে ব্লাড প্রেশারকে বাড়িয়ে দিচ্ছে বা ব্লাড প্রেশার কমিয়ে বা বাড়িয়ে মেনটেন করে রাখতে চেষ্টা করে, কিন্তু এটার কাজ তুলনামূলকভাবে কম। মেন কাজ কিন্তু বৃক্কনলিকা পুনঃশোষণে সাহায্য করে বা ওয়াটার রিঅবজর্পশনে সাহায্য করে কিডনিতে মধ্যে। এটাই তোমাদের এই টপিকটার মধ্যে রয়েছে। থ্যাংক ইউ।